neutralization. Definition কি? The amount of heat which is evolved or absorbed when 1 mole of H2O is produced in acid base neutralization reaction. Okay, so is called heat of neutralization. এই হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশনের ডেফিনেশন। রিমেম্বার, একটা ট্রেন্ড আছে, মানে একটা ট্রেন্ড বলতে গেলে একটা ট্রেন্ড আছে যে তোমার আউট অফ 8 অর্থাৎ 8টা ডেফিনেশন থাকে না 8টা সিকিউতে, এই 8টা সিকিউতে 8টা ডেফিনেশন থাকে, তার একটা ডেফিনেশন কোনো না কোনো হিটের ডেফিনেশন, অর্থাৎ হিট অফ সলিউশন, হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ ফরমেশন, হিট অফ কম্বাশন, মানে কোনো না কোনো একটা হিটের ডেফিনেশন হয়। এটা একটা মানে ট্রেডিশন আর কি। তো যাই হোক, ডেফিনেশনটা হলো the amount of heat which is evolved or absorbed when 1 mole of water is produced in acid base neutralization reaction is called heat of neutralization. শোনো, কোনো না কোনো ভাবে না 1 মোল কথাটা থাকা লাগবে। প্রত্যেকটা ডেফিনেশন ফলো করে দেখো, কোনো না কোনো ভাবে সেখানে 1 মোল আছে, তো এখানেও 1 মোলটা থাকা লাগবে। তাহলে এখানে 1 মোলটা কার 1 মোল বা কিসের 1 মোল, কোন 1 মোল? সেটা হচ্ছে ওয়াটার 1 মোল। ওয়াটার 1 মোল, ওয়াটার 1 মোল, অর্থাৎ হিসেবটা হচ্ছে পার মোলে সবসময়। তাহলে এখানে পার মোল বলতে পার মোল ওয়াটার, পার মোল বলতে পার মোল ওয়াটার। ফর এক্সাম্পল, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড produces sodium chloride plus H2O, where del is equal to minus 57.32 kilojoule per mole. So this reaction heat of neutralization কত? minus 57.32 kilojoule per mole. This reaction heat of neutralization কত? minus 57.32 kilojoule per mole. So this is heat of neutralization. This is heat of neutralization, you know. তাহলে heat of neutralization এর definition, example, heat of neutralization এর definition and example, এটা অর্থাৎ definition কি, example কি, এই পর্যন্ত definition and example, definition and example, এটা হচ্ছে heat of neutralization এর definition part and example part. ওকে, এইবার আমরা যাব হচ্ছে গিয়ে heat of neutralization এর explanation পার্টে, heat of neutralization এর explanation এর পার্টে। ওকে, explanation এর পার্টে যাব। আচ্ছা, একটু বলে নেই তারপরেও, ধরো H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাতে করে সোডিয়াম সালফেট হবে প্লাস 2 মোল H2O হবে, তাতে করেও del H equal to minus 57.31 কিলোজুল পার মোল লেখা আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড হলেও তোমার হচ্ছে গিয়া 57.32 কিলোজুল পার মোল, সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড তাও minus 57.31 কিলোজুল পার মোল। আচ্ছা, তার মানে ওখানে যে 1 মোল ওয়াটার আর নিচে যে 2 মোল ওয়াটার, ফার্স্টে তো 1 মোল ওয়াটার, পরে তো 2 মোল ওয়াটার, কিন্তু তুমি লিখতেছো কিসের হিসেবটা জানো? পার মোল ওয়াটারের। তার মানে হচ্ছে পার মোলের হিসেবে minus 57.32, এখানেও পার মোলের হিসেবে minus 57.31 বা 32, অর্থাৎ হিসেবটা চাই আমরা পার মোল ওয়াটারের জন্য। এখানে 2 মোল ওয়াটার প্রডিউস হইছে, যদি বলতো টোটাল হিট কত, তাহলে এর ডাবল, টোটাল হিট কত, এর ডাবল, কিন্তু এর ডাবলটা হিট অফ রিঅ্যাকশন না, হিট অফ রিঅ্যাকশনের হিসাব হচ্ছে পার মোলে, অর্থাৎ প্রতি মোল থেকে কত পাই। ডাবল হলে ডাবল পাবো, ট্রিপল হলে ট্রিপল পাবো, কিন্তু পার মোলে কত, ইউনিফর্মলি দেখতে হবে সবাইকে, সবাইকে ইউনিফর্ম দেখতে হবে। ইউনিফর্ম দেখলে এটাও 57.31। নাম্বার 1, heat of neutralization
heat of neutralization between all strong acid and strong bases স্যার between এর পরে is constant, হ্যাঁ? স্যার between এর পরে Between all strong acids and strong bases is constant. অনেক সময় এই all কথাটা অনেকে লিখে না কোশ্চেনটা করতে যে all কথাটা লিখে না, মানে কথাটা লিখে যে heat of neutralization between strong acid and strong base is constant. Heat of neutralization between strong acid and strong base is constant. Actually এটা হচ্ছে যে বাংলা থেকে যদি প্রশ্নটা নেওয়া হয় সেখানে লেখা আছে সকল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের, সকল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের, তাইলে অল কথাটা এখানে জাস্টিফাইড। কথা বুঝতে পারছো? তো দ্যাট এখানে আসলে ব্যাপারটা হচ্ছে অল স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেজেস হিট অফ নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট। স্যার এটা কনস্ট্যান্ট কেন আমি না জানি না। আমি কি বলেছি? তো আমি যেহেতু বলিনি তো হয়তো না জানাটা ন্যাচারাল হতেই পারে, ঠিক না? আসো কেন কনস্ট্যান্ট না, কেন কনস্ট্যান্ট, হিট অফ নিউট্রালাইজেশন কেন কনস্ট্যান্ট? আচ্ছা, তাহলে হিট অফ নিউট্রালাইজেশন কেন কনস্ট্যান্ট স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজে? হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড আর H2O প্রডিউস হয়, যেখানে ΔH ইকুয়াল টু -57.32 কিলোজুল পার মোল। ওকে ফাইন। তার মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সময় হিট অফ নিউট্রালাইজেশন -57.32 কিলোজুল পার মোল, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় নাইট্রিক অ্যাসিড হলেও হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় সালফিউরিক অ্যাসিড হলেও হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড হলেও হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলেও হবে, কনস্ট্যান্ট থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কোশ্চেনটা হচ্ছে কেন? আচ্ছা পারিয়া স্যার 57.3 তারপর কি লিখেছেন? 57.32 কিলোজুল পার মোল, যেটা কনস্ট্যান্ট ভ্যালু। পারিয়া এখানে স্পেক্টেটর কে কে? স্যার Cl মাইনাস আর Na প্লাস। রাইট, তার মানে আগে সোডিয়াম প্লাস লিখলে পরে আর কি Cl মাইনাস, তার মানে এই দুইটা হলো স্পেক্টেটর। সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন কি স্পেক্টেটর? সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন কি এখানে? হ্যাঁ বলো স্যার কিন্তু নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে তো কোনো এলিমেন্টারি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না, তাই দেখি তো সবগুলোই স্পেক্টেটর হয়ে থাকে। স্পেক্টেটরের কনসেপ্টটাই তোমার তাহলে পরিষ্কার না। দেখো স্পেক্টেটর আয়নের কনসেপ্টটা শুধু ওইটা না যে অক্সিডেশন নাম্বার যার লেফটে রাইটে একই থাকে সেটাই স্পেক্টেটর। অ্যাকচুয়ালি ওটা স্পেক্টেটর কনসেপ্ট না। স্পেক্টেটর আয়ন মানে কি? স্পেক্টেটর আয়ন মানে হচ্ছে গিয়ে বাংলায় বলে দর্শক আয়ন, কারো সাথেও নাই পাশেও নাই, এরকম একটা ব্যাপার কি, যে আমি কারো সাথে নাই। স্পেক্টেটর মানে কি? আমি কারো সাথে নাই, তার মানে স্পেক্টেটর কে? যে কারো সাথে নেই, কেউ নেই, তো সে হচ্ছে স্পেক্টেটর। কথা বুঝছো? স্পেক্টেটরের অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এটা। স্পেক্টেটর মানে কি? বাংলায় বলে দর্শক, অর্থাৎ সে মাঠে নাই, খেলতেছে না, দর্শক। কথা বুঝতে পারছো? তো স্পেক্টেটর হচ্ছে তারা, ঠিক আছে? স্পেক্টেটর হচ্ছে তারা যারা লেফটে যে অবস্থায় থাকে রাইটে সেই অবস্থায় থাকে, লেফটে যেই অবস্থায় থাকে রাইটে সেই অবস্থায় থাকে তারা। কিন্তু এই হাইড্রোজেন আয়নের লেফটে যে অবস্থায় আছে রাইটে কি ওই অবস্থায় আছে? সে কি আর হাইড্রোজেন আয়ন হিসেবে আছে ওখানে? ওই আয়ন লেফটে আছে, সে কি আর রাইটে কি ওই আয়ন হিসেবে আছে? নেই, তো সে তারা স্পেক্টেটর না। তো শুধু অক্সিডেশন নাম্বারের বিচারে কিন্তু স্পেক্টেটর ধরা হয় না, ওইটা একটা কনসেপ্ট, ঠিক আছে? রেডক্সের জায়গায় চিন্তা করলে ওইটা একরকম, আর এইখানকার রেসপেক্টে চিন্তা করলে কি দেখবা তাহলে
যে কোন আয়নটা আয়নই রয়ে যায়, কোন আয়নটা আয়নই রয়ে যায়, সেটা হচ্ছে স্পেকট্রেটর। তাহলে এখানে স্পেকট্রেটরকে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। তাহলে স্পেকট্রেটর কারা? যারা কারোর সাথে কিনা অ্যাটাচ না, কারোর সাথে কিনা অ্যাটাচ না, তারাই হচ্ছে স্পেকট্রেটর। অর্থাৎ তারা বন্ড ব্রেকও করে না, তারা বন্ড ফর্মও করে না, তাদের অংশে বন্ড ব্রেকিংও হয় না, তাদের অংশে বন্ড ফর্মিংও হয় না, তারাই হচ্ছে স্পেকট্রেটর। সো বন্ড এনার্জি বা ডেলে বা হিট অফ রিঅ্যাকশন কি হবে সেটা স্পেকট্রেটর পার্ট থেকে আসে না। তাইলে আমরা যদি দুই দিক থেকে স্পেকট্রেটর বাদ দিয়ে দেই তাহলে ইকুয়েশনটা কি হয়? H প্লাস OH মাইনাস H2O। এটা হয় না? যদি আমরা দুই সাইড থেকে স্পেকট্রেটর বাদ দিয়ে দেই তাহলে কি হবে? এটা থাকবে না তখন? H প্লাস আর OH মাইনাস মিলে ওয়াটার, H প্লাস আর OH মাইনাস মিলে ওয়াটার। আচ্ছা বলো তো রিফা, এখন ডেল H কত? স্যার সেমই তো থাকবে। সেমই তো থাকবে। তার মানে ডেল H যেটা আসছে সেটা আসছে কোথা থেকে? ফরমেশন অফ ওয়াটার থেকে। ডেল H যা আসছে তা আসছে সিম্পলি ওয়াটার ফরমেশন থেকে। এখন এখানে কোন অ্যাসিড ছিল? H প্লাস আসার উপরে সেই অ্যাসিডের কোনো কিছু আসতে যাচ্ছে? এখানে কোন অ্যালকালি? ওই আসার পেছনে কি ওটা কি আমার কাছে কোনো কাজে দিচ্ছে? কে দিচ্ছে? কে দিচ্ছে? আমার কোনো কাজে লাগতেছে এখন? আমার হিসাবটা হলো H আর OH মিলে ওয়াটার হবে, ওখান থেকে যা হিট হবে ওটাই হিট অফ নিউট্রালাইজেশন, সেটাই হিট অফ নিউট্রালাইজেশন। তাহলে হুইচ অ্যাসিড হুইচ বেস, হুইচ অ্যাসিড হুইচ বেস ডাজন্ট ম্যাটার হিয়ার। তাহলে এটা ম্যাটার করতেছিল না, না আপাতত মানে এখন পর্যন্ত তাই মনে হচ্ছে যে তাইলে তার অ্যাসিড বেসের কিছুই নাই এখানে, এখানে অ্যাসিড কে বেস কে ব্যাপার না, সবসময় H আর OH মিলে ওয়াটার হবে আর ওয়াটার হইলেই 57.32 কিলোজুল পাওয়া যাবে। এখন উল্টো তোমাদের কাছে কি মনে হইতে পারে জানো? উল্টো কি মনে হইতে পারে জানো? যে হ্যাঁ হিট অফ নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট থাকা তো নরমাল, তার মানে সেটা কেন শুধু স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে? কোশ্চেন কিন্তু এখন এইটা, ঠিক কিনা? এতক্ষণ চিন্তা ছিল কনস্ট্যান্ট কেন, এখন কিন্তু কনস্ট্যান্ট কোনো চিন্তা না, এখন চিন্তা হলো যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের কেন? তাইলে সবারই তো তাইলে এই 57 হওয়ার কথা, তাহলে কেন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হইতে হবে? কোশ্চেনটা কিন্তু ওটা, অনেকে কোশ্চেনটা ভুল বুঝে, অনেকে বুঝে যে কনস্ট্যান্ট কেন সেটা বোধহয় জিজ্ঞাসা করছে। কোশ্চেন এটা না, কোশ্চেন এটা না যে কনস্ট্যান্ট কেন, কোশ্চেন হচ্ছে যেটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সময় কেন। বুঝো নাই কথাটা? আসল কোশ্চেনটা কি? অরিজিনাল কোশ্চেন হলো যে কনস্ট্যান্ট থাকে কিন্তু সেই কনস্ট্যান্টটা কেন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে, উইক অ্যাসিড উইক বেসে কেন কনস্ট্যান্ট থাকে না? কোশ্চেন ওটা না? তো ওইটা ভেবে অ্যান্সার করো। এখন তোমার আমার কাছে জিজ্ঞাসা তোমাদের যে কেন শুধু স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক কিনা? এটার কারণটা হচ্ছে এই all strong acids and strong bases are equally and fully dissociated। এই সেন্টেন্স না লিখলে কেটে দিব একদম, আর এই সেন্টেন্স লিখলে ফুল মার্ক দিব। কথা বুঝো নাই? সেন্টেন্সটা কি? all strong acids and strong bases are equally and fully dissociated। all strong acids and strong bases are equally and fully dissociated। অবশ্য ভাবতে পারো যে স্যার ইকুয়ালি বললে আর ফুললি ডিসোসিয়েটেড বললে আর পার্থক্য কি হইলো? ফুললি ডিসোসিয়েটেড হইলে তো সবাই ইকুয়ালি হইলো, ফুললি ডিসোসিয়েটেড মানে তো 100%
মানে এটা আরো জোর দেওয়ার জন্য বলছি আর কি, বুঝে নাই? মানে এটাকে আরো জোরালো করার জন্য। তার মানে যত স্ট্রং অ্যাসিড তারা ফুললি ডিসোসিয়েটেড, যত স্ট্রং বেস তারাও ফুললি ডিসোসিয়েটেড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেমন ফুললি ডিসোসিয়েটেড, সালফিউরিক অ্যাসিড ফুললি ডিসোসিয়েটেড, নাইট্রিক অ্যাসিড ফুললি ডিসোসিয়েটেড, সোডিয়াম হাইড্রোক্সাইড ফুললি ডিসোসিয়েটেড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ফুললি ডিসোসিয়েটেড। তার মানে কি জানো? তার মানে হচ্ছে তাদেরকে আমার ডিসোসিয়েট করতে হচ্ছে না। তার মানে ওদেরকে আমার কি করতে হচ্ছে না? ডিসোসিয়েট করতে হচ্ছে না। আর ডিসোসিয়েট যদি করতে না হয় তার মানে বন্ড ব্রেকিং এনার্জি 0। তার মানে বন্ড ব্রেকিং এনার্জি 0, কোনো বন্ড ব্রেকিং এনার্জি নেই। আচ্ছা, এইবার আসো, produced salt is also fully dissociated over here. পরের সেন্টেন্স, produced salt is also fully dissociated, অর্থাৎ যে সল্টটা প্রডিউস হইছে সেটাও ফুললি ডিসোসিয়েটেড, অর্থাৎ সেটাও কি থাকে না? আনডিসোসিয়েটেড থাকে না, ওটাও ডিসোসিয়েটেড। তাই এরা যেহেতু ডিসোসিয়েটেড, তো আমার বন্ড ব্রেকিং এনার্জি লাগতেছে না। ওইটা যেহেতু ফুল ডিসোসিয়েটেড, তাহলে ওর কাছ থেকে আমি কোনো এনার্জি পাচ্ছিও না। তার মানে কোনো এনার্জি এরা আমার থেকে নেয়ও নি, সোডিয়াম ক্লোরাইড কোনো এনার্জি আমাকে দেয়ও নি। বন্ড ব্রেকিং এনার্জি মানে আমার জন্য কোনো বন্ড ব্রেকিং এনার্জি লাগেনি, সোডিয়াম ক্লোরাইড আমাকে কোনো এনার্জি দেয়নি। তাহলে এনার্জিটা দিল কে? ওয়াটার। এনার্জিটা দিল কে? সেটা আমরা আগেও বুঝছি যে এনার্জিটা আসে কার কাছ থেকে? ওয়াটারের কাছ থেকে। এনার্জিটা আসতেছে কার কাছ থেকে? ওয়াটারের কাছ থেকে। এখন কনস্ট্যান্ট থাকার কারণটা হচ্ছে এই, যেহেতু সব অ্যাসিড ইকুয়ালি ডিসোসিয়েটেড, সব অ্যালকালি ইকুয়ালি ডিসোসিয়েটেড, যেহেতু তারা ইকুয়ালি ডিসোসিয়েটেড বা ফুললি ডিসোসিয়েটেড, তাহলে অবশ্যই তারা H প্লাস আর OH মাইনাস কি হবে? তোমার হচ্ছে গিয়া ইকুইভ্যালেন্ট হবে। H প্লাস আর OH মাইনাস কি হবে? ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট হবে। তাহলে সবসময় কি হবে? H প্লাস আর OH মাইনাস, অর্থাৎ যে পক্ষ থেকে H আসবে অন্য পক্ষ থেকে যে OH আসবে সেটা সবসময় কি থাকবে? ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট থাকবে। যার কারণে যখন ওয়াটার প্রডিউস হবে তখন সবসময় কি হবে? ইকুইভ্যালেন্ট ওয়াটার প্রডিউস হবে। যার কারণে হিট অফ ইউটিলাইজেশন কি থাকবে? রিমেইন কনস্ট্যান্ট। তবে এর মধ্যে সবচেয়ে স্ট্রং কথা যেটা, সেটা হলো এই যে দুইটা সেন্টেন্স। এই কারণটার পেছনে স্ট্রং রিজন হলো যে এরা ফুললি ডিসোসিয়েটেড, ওটা ফুললি ডিসোসিয়েটেড। যার কারণে হিট চেঞ্জ যেটা হচ্ছে সেইখানে এদের কোনো দায় নাই, এদের কোনো ডিউটি নাই, কোনো কন্ট্রিবিউশন নাই। এদের যে কোনো কন্ট্রিবিউশন নাই মানে এরা এখানে যে ইন্টারাপ্ট করতেছে না যে হিট তুমি বারবার 57 হও, হিট বারবার ওয়াটার থেকে যেন হয়, আর কোনো দিকে হিট যেন লসও না হয়, কোনো দিক থেকে হিট যেন গেইনও না হয়। কনস্ট্যান্ট কখন থাকে? যখন আদার কোনো ফ্যাক্টর কাজ করবে না, যখন অন্য জায়গা থেকে হিট আসবে না অথবা কোথাও হিট যাবেও না, তাইলে তো সেটা কনস্ট্যান্ট থাকবে। আর সেটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের বেলায় শুধু পসিবল। কেন? কারণ ওরাই শুধুমাত্র ফুললি ডিসোসিয়েটেড থাকে। তাহলে এই সেন্টেন্সটা যোগ করে অ্যান্সার করবা, এন্ড এই সেন্টেন্সটাই হচ্ছে অ্যান্সার। প্রথমে এক্সপ্লেনেশন দিবা, ফ্যাক্টর রিমুভ করবা, কত দেনে সেটা বলবা, কিন্তু কারণের জায়গা, রিজনের জায়গা হচ্ছে এই সেন্টেন্স। রিজনের জায়গা কজ যেটা, সেটা হচ্ছে এই সেন্টেন্স যে এরা স্ট্রং, এরা ফুললি ডিসোসিয়েটেড। যার কারণে এদের কোনো হিট কোনো বাইরে থেকে আসেও না বা এরাও বাইরে ছাড়েও না, যার জন্য হিট রিমেইন কনস্ট্যান্ট। তাহলে স্ট্রং অ্যাসিড আমরা প্রথম ভাববো যে কনস্ট্যান্ট থাকে কেন, আর সেটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজেই কেন কনস্ট্যান্ট থাকে।
দুইটা কারণ, মানে এই অ্যান্সারটা করতে গেলে দুইটা ভিউ থাকতেছে। একটা হলো যে কনস্ট্যান্ট কেন, একটা হচ্ছে যে কেন সেটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে। সেকেন্ড কোশ্চেন, এটা সেকেন্ড কোশ্চেনটা আমরা ডিরেক্ট এক্সাম্পল দিয়ে বুঝাই। মানে যদিও আরেকটা কোশ্চেন আছে এর অল্টারনেটিভ, যে উইক অ্যাসিড উইক বেস হলে কেন কনস্ট্যান্ট না, মানে কোশ্চেনটা হচ্ছে অল্টারনেটিভ, মানে অর্থাৎ অপোজিট, রিভার্স কোশ্চেন। ওইটার রিভার্স কোশ্চেন কি হবে, যে উইক অ্যাসিড উইক বেস হলে কনস্ট্যান্ট না, এই না? তো সেটাই আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল দিয়ে নিয়ে আসি। হিট অফ নিউট্রালাইজেশন between ethanoic acid and sodium hydroxide is minus 55.14 kilojoule per mole. তো যখন এই কোশ্চেনটা এভাবে দিল যে হিট অফ নিউট্রালাইজেশন বিটুইন ইথানোইক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ মাইনাস 55.14 কিলোজুল পার মোল, তাহলে তোমাকে এটাকে কনসিডার করে নিতে হবে যে আসলে জানতে চাইছে যে এটা কেন লেস দেন কনস্ট্যান্ট। অর্থাৎ এটা জানতে চাই না যে মাইনাস 55.14 কেন, এটা মাইনাস 50 হইতে পারতো, মাইনাস 52 হইতে পারতো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন সেটা লেস দেন কনস্ট্যান্ট, কেন সেটা লোয়ার দেন কনস্ট্যান্ট। তো সেই অ্যান্সারটা কি হবে, আছি আমরা না। ইথানোইক অ্যাসিডের সাথে এবার কে রিঅ্যাকশন করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাতে করে কি হবে সোডিয়াম ইথানয়েড, এন্ড কি হবে H2O, এন্ড ডেল এইচ কত হবে মাইনাস 55.14 কিলোজুল পার মোল। আচ্ছা, এইখানে H প্লাস আর OH মাইনাস মিলে H2O হয়, হয়ে ডেল্টা H ইকুয়াল টু মাইনাস 57.32 কিলোজুল পার মোল হওয়ার কথা। বলতো যে এই ঘটনাটা কি এখানে ঘটেনি, কে বলবে? স্যার ঘটছে তো। হচ্ছে তো স্যার, উইক মানে অ্যাসিড এইটাও ঘটছে, এটাও ঘটছে, কারণ এটা না ঘটলে কখনোই কোনো রিঅ্যাকশনকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, মানে কোনো হিটকে হিট অফ নিউট্রালাইজেশন বলা যায় না। এইটা না হলে কোনো হিটকেই হিট অফ নিউট্রালাইজেশন বলা যায় না। তো এইটা ঘটছে, এখানেও ঘটছে। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড উইক বেস, হুয়েভার হুজেভার, এইটা কিন্তু হয়ই। তাহলে প্রশ্ন হচ্ছে যে তুমি কত কম পেয়েছো, প্লাস 2.18 কিলোজুল পার মোল, ঠিক কিনা? মাইনাস 57.32 কখন মাইনাস 55.14 হবে, যখন এর সাথে কি প্লাস করবা, 2.18 প্লাস করবা, ঠিক কিনা? যখন এর সাথে 2+18 প্লাস করবা তখনই তো এটা 55.14 আসবে। তাহলে এখন খুঁজতে হবে এই 2.18 কিলোজুল যে হিটটা, এটা গেল কোথায়, এটা কেন কেটে নিল, এটা কেন কেটে নিল। ব্যাপারটা এরকম না যে তুমি পাইটা হচ্ছে 57, তোমাকে দিল 55, তার মানে বাকিটা তোমার থেকে কেটে নিছে। এখন তোমাকে বুঝতে হবে যে কেন কেটে নিল আমার কাছ থেকে এটা। তুমি সরাসরি 55 পাইছো, ওইভাবে অ্যান্সার করলে জীবনেও হবে না। তোমাকে ভাবতে হবে যে আমি কম কেন পেলাম এবং কতটুকু কম পেলাম, সে কতটুকু কোথায় গেল। তার মানে এখানে কে আছে, একটা উইক অ্যাসিড আছে, অ্যাসিড হিসেবে কি আছে, একটা উইক অ্যাসিড আছে। তাহলে উইক অ্যাসিড কি পার্সিয়ালি ডিসোসিয়েটেড না? উইক অ্যাসিড কি পার্সিয়ালি ডিসোসিয়েটেড না? স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের মধ্যে ডিফারেন্স কি? স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের মধ্যে ডিফারেন্স কি? স্ট্রং অ্যাসিড ফুললি ডিসোসিয়েটেড আর উইক অ্যাসিড হচ্ছে পার্সিয়ালি ডিসোসিয়েটেড। তার মানে এইটা তার সলিউশনে কিন্তু পার্সিয়ালি ডিসোসিয়েটেড।
কিন্তু if it wants to take part in neutralization reaction, তাকে তো ফুললি ডিসোসিয়েট হওয়া লাগবেই। সে আছে আনডিসোসিয়েটেড অবস্থায়, সে আছে পার্শিয়ালি ডিসোসিয়েটেড অবস্থায়, কিন্তু যদি it want to take part in neutralization reaction, it has to be fully dissociated, তাকে ডিসোসিয়েট হতে হবে, না হয়ে পারবে, না হইলে হবে। তাহলে যে ডিসোসিয়েট ছিল না তাকে তোমার ডিসোসিয়েট করা লাগবে। স্ট্রং এর সময়টা করা লাগছিল আমার, স্ট্রং এর সময় কি এটা করতে হয়েছে আমাকে, বাড়তি কাজটা করতে হয়নি, কিন্তু এটা কার সময় করা লাগতেছে, আমার উইকের সময়। অর্থাৎ আমাকে এই ইথানোয়িক অ্যাসিডটাকে কি করা লাগছে, ডিসোসিয়েট করা লাগছে, যে কিনা ফুললি ডিসোসিয়েট ছিল না, যতটুকু তার ডিসোসিয়েট ছিল না ততটুকুকে আমার ডিসোসিয়েট করা লাগছে। তাহলে রিমেম্বার, কোন সাবস্টেন্সকে ডিসোসিয়েট করতে গেলে হিট অ্যাবজর্ব হয়। হিট অফ ডিসোসিয়েশন, হিট অফ ডিকম্পোজিশন, এগুলো সবসময় হচ্ছে গিয়ে এন্ডোথার্মিক। অর্থাৎ কোন সাবস্টেন্সকে ডিসোসিয়েট করতে গেলে হিট অ্যাবজর্ব হবে, যেটাকে আমরা বলবো হিট অফ ডিসোসিয়েশন। কি বলবো, হিট অফ ডিসোসিয়েশন, হিট অফ ডিসোসিয়েশন। তার মানে এই ডেলএইচ যেটা 2.18 কিলোজুল পার মোল, এই ডেলএইচ যেটা 2.18 কিলোজুল পার মোল, এটা কার হিট অফ ডিসোসিয়েশন, ইথানোয়িক অ্যাসিডের। এটা কার হিট অফ ডিসোসিয়েশন, ইথানোয়িক অ্যাসিডের। এখন তুমি ভাবতে পারো যে স্যার আমি কার হিট অফ ডিসোসিয়েশন কত আমি কেমনে মনে রাখবো, দরকার কি, কোনো দরকার আছে এটার মনে রাখার? মনিকা, জি স্যার। এটা কি মনে রাখা দরকার আছে যে কার হিট অফ ডিসোসিয়েশন কত? তাহলে কি এটা বুঝতে পারতেছো পারিয়া? দরকার আছে আমার মনে রাখা কার হিট অফ ডিসোসিয়েশন কত? না স্যার, মাইনাস করে দিব। মানে আমি তো জানি কনস্ট্যান্ট 57, আমাকে যেটা দিবে ওই ডিফারেন্সটুকুই তো হচ্ছে ওই সাবস্টেন্সের হিট অফ ডিসোসিয়েশন, ঠিক না? মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে এবার কি উইক বেস স্ট্রং অ্যাসিড, ঠিক না? উইক বেস স্ট্রং অ্যাসিড কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস H2O, ডেলএইচ ইকুয়াল টু -52 পয়েন্ট, ধরো -52 পয়েন্ট সামথিং আর কি, হ্যাঁ 28 বা এরকম একটা কিছু, হ্যাঁ এরকমই মনে করো কথার কথা। তাহলে আমাকে বলো তো যে এটাকে উইককে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের হিট অফ ডিসোসিয়েশন কত হবে? প্লাস কত হবে, 5.04 কিলোজুল পার মোল। আমি কি মুখস্থ রাখছিলাম এই 5.04? বুঝতে পারছো চালাকিটা? তাহলে কি কারণে কনস্ট্যান্ট থেকে হিট কমবে, কি কারণে কমবে? কারণ যে কোনো একটা সাইড উইক বা কোনো একটা যদি উইক হয় তাহলে সেই উইকটাকে ডিসোসিয়েট করতে হয়, মানে ওই উইকটা ডিসোসিয়েট হওয়া লাগে, হতে হয় তাকে। তো তাকে ডিসোসিয়েট করতে গেলে কিছু হিট অ্যাবজর্ব হবে, যেটাকে আমরা বলবো হিট অফ ডিসোসিয়েশন, এন্ড দিস ইজ হোয়াই কনস্ট্যান্ট থেকে কি হবে, হিটটা কমে যাবে। সিম্পল, মনে থাকবে না? তো জানলাম এটা না, যে স্ট্রং অ্যাসিডের সময় স্ট্রং বেজের অবজারভেশন কি, এন্ড এনি অফ দেম যদি উইক হয় তাহলে কি হবে। হ্যাঁ, এবার আসো third one, heat of neutralization between sodium hydroxide and hydrogen fluoride is -68.86 kilojoule per mole.
আচ্ছা, আমরা কার কার মধ্যে রিয়াকশন? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি এইচএফ, কি হবে? সোডিয়াম ফ্লোরাইড, আর কি হবে? H2O, যেখানে ডেল এইচ কত? -68.86 কিলোজুল পার মোল। ফাইন। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন ফ্লোরাইডের সময় সেটা মোর দেন কনস্ট্যান্ট, ঠিক না? হায়ার দেন কনস্ট্যান্ট অর মোর দেন কনস্ট্যান্ট, হায়ার দেন কনস্ট্যান্ট অর মোর দেন কনস্ট্যান্ট। তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেইজে কনস্ট্যান্ট, উইক অ্যাসিড অর উইক বেইজ হলে সেটা লেস দেন কনস্ট্যান্ট, আর এখন সেটা মোর দেন কনস্ট্যান্ট। এখন আমি একটা কোশ্চেন করব, এন্ড কোশ্চেনের অ্যান্সারটা কে দিবে? আজকে ফাতিমা জয়েন করে নাই না? করে নাই তো, আচ্ছা। তো যাই হোক, কোশ্চেনটা ওভারঅল দিয়ে করতেছি আমি। ওভারঅল কোশ্চেনটা তোমরা যে অ্যান্সার করো করো। কোশ্চেনটা হচ্ছে যে এইখানে কি স্ট্রং না উইক এটা ফ্যাক্টর এই 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 আলোচনাটাতে, যে কে স্ট্রং কে উইক বা স্ট্রং উইক, এটা কি এখানকার ফ্যাক্টর? বলো। না স্যার। হ্যাঁ, আর কেউ? এখানে কি স্ট্রং উইক কোনো ব্যাপার? হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তো উইক অ্যাসিড না, মানে এটা তো স্ট্রং না। মানে আমার আমার কথা হচ্ছে যে এটা কোনো ইস্যু কিনা এখানে, যে স্ট্রং আর উইকের বিষয়টা কি এখানে আসবে কিনা। সেটা তো না, আসলে কি- হিট অফ ইউটিলাইজেশন তো বেড়ে গেছে, তো ইস্যু তো অন্য কিছু। তার মানে ক্লিয়ারলি ইউ ক্যান সে যে এখানে স্ট্রং আর উইক বলে কাউকে মেনশন করতে পারবা না, অলদো তুমি জানো যে এইচএফ উইক, কিন্তু সেই কথাটা এখানে আসবে না। কথা বুঝছো না? অর্থাৎ এইখানে স্ট্রং না উইক ওই ওয়ার্ডই আসতে পারবে না, মানে ওই দিকে যাওয়াই যাবে না। এটা একদমই একটা ডিফারেন্ট কেস, সেই হিসেবে নিতে হবে যে কেন ডিফারেন্ট। ঠিক আছে? তো তার মানে আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে এটা স্ট্রং উইকের কনসেপ্টে নিয়ে আসে। আচ্ছা, এবার আসো যে এটা মোর দেন কনস্ট্যান্ট, আর এবার কতটুকু বেশি, সেটা যতটুকু বেশি ততটুকু বেশি, কেন কেন বেশি সেটাই আমরা জানবো। হ্যাঁ, আচ্ছা শোনো, একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে তোমার যা পাওয়ার কথা তার থেকে যদি কম পাও, আবার বলি তোমার যা পাবার কথা তার থেকে যদি কম পাও, তাহলে মানে কি কেটে রাখছে না? কেটে রাখছে তো। তো যদি কেটে রাখে সেটার জন্য ইকুয়েশনের কোন দিক দায়ী হবে? কোন সাইডটা? লেফট সাইড, ঠিক কিনা? তোমার যত পাওয়ার কথা তা পাও নাই, কেটে রাখছে, যেভাবে চিন্তা করো না কেন, তো সেটার জন্য দায়ী হবে কোন সাইড? লেফট সাইড। কমের জন্য দায়ী কে? লেফট সাইড, ঠিক কিনা? আর যদি কিছুটা বেশি পাও, সেটা কি লেফট সাইড দিবে তোমারে? কিছুটা যদি বেশি পাও সেটা কি লেফট সাইড থেকে দিবে? স্যার রাইট সাইড থেকে। মানে সেটা তো লেফট সাইড থেকে দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ লেফট সাইডটা বল ব্রেকিং। তাহলে তুমি যদি যাই বেশি পাইছো সেটা রাইট সাইড থেকে পাইছো, তাহলে তোমার চোখ কোন দিকে চলে যাবে? রাইট সাইডে যাবে। তার মানে আগে তোমার কন্টাক্ট ঠিক করতে হবে যে কোন দিকে তাকাবা, তুমি কার দিকে তাকাবা, কাকে সন্দেহ করবা। তার মানে এক্সট্রা হিট যদি প্রডিউস হয়ে থাকে সেটা রাইট সাইড থেকে হইছে। এখন আসো, রাইট সাইডে ওয়াটার আগেও ছিল এখনো আছে, রাইট সাইড ওয়াটার আগেও ছিল এখনো আছে, তো ওয়াটার দিছে। এইচ কমে গেলে আমরা রাইট সাইডে থেকে দেখবো নাকি লেফট সাইড থেকে দেখবো? কমে গেলে লেফট সাইডে দেখবো, কারণ কমার কারণ লেফট সাইড, আর বাড়লে রাইট সাইড। এখন যেটুকু বেশি হয়েছে সেটার জন্য কি ওয়াটার কি এখানে কাজ করছে? ওয়াটার তো আগেই আসছিল, এখনো তো ওয়াটার কাজ করে নাই। নতুন করে কে আসছে বলো, একদম নতুন, যে আগে আসেনি। নতুন করে কে আসছে এই ইকুয়েশনে? ক্লোরিন। ক্লোরিন। হ্যাঁ বলো, আবার বলো, ক্লোরিন। আবার বলো। সোডিয়াম ফ্লোরাইড। না, আবার বলো দেখি কেউ।
ঠিক মতো প্রডিউস Fluoride. করে কিনা। ফ্লোরাইড, ফ্লোরিন কোথায় আসছে এখানে? তো এই যে কারেকশন গুলো করে দেওয়া লাগবে না তোমাদেরকে? তো আসছে হলো ফ্লোরাইড, নতুন করে আসছে ফ্লোরাইড। এমনকি আদিবা বলছো সোডিয়াম ফ্লোরাইড, না সোডিয়াম ফ্লোরাইড না, সোডিয়াম কি এখন আসছে নাকি? সোডিয়াম তো আগেও আসছে। তবে একদম নতুন করে আসছে কে? সে হলো ফ্লোরাইড। তার মানে যাকে এক্সট্রা হিট যেটা প্রডিউস হয়েছে সেটা কে করছে? ফ্লোরাইড করছে। এইবার তুমি ফ্লোরাইড রিমান্ডে পাঠাও ফ্লোরাইড কেন এক্সট্রা হিট প্রডিউস করে, ফ্লোরাইড কেন এক্সট্রা হিট প্রডিউস করে, সেটার কারণটা খুঁজো এবার। দেখো কারণটা কি। তার মানে হলো এখানেও H প্লাস আর OH মাইনাস মিলে H2O প্রডিউস হয়েছে, যার জন্য ওখানেও -57.32 কিলোজুল হিট আগের মতোই পাওয়া যাবে। মোরওভার এখানে আরো কিছু হিট প্রডিউস হয়েছে, আর যে হিটটা কে প্রডিউস করছে? ফ্লোরাইড। সেটা কে প্রডিউস করছে? ফ্লোরাইড। এখন প্রশ্ন হচ্ছে ফ্লোরাইড কেন প্রডিউস করছে, কিভাবে প্রডিউস করছে? ডান, কেন এন্ড কিভাবে করছে। আগে কেনর জায়গায় আছি। ফ্লোরাইড ইজ quite unstable. Fluoride is quite unstable. এটা আজকে সেকেন্ড টাইম বললাম, এটা একবার অলরেডি বলা হয়ে গেছে। কখন বলছিলাম জানো? যখন বলেছিলাম যে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ক্লোরাইড কোনটা স্ট্রং কোনটা উইক সেটা বলার সময় বলেছিলাম ফ্লোরাইড ইজ কোয়াইট আনস্টেবল। সেটার কারণ কি? as its charge density is high. মনে আছে এই কথাগুলো? So fluoride is quite unstable as its charge density is high. এটা চার্জ ডেন্সিটি হাই, সেই কারণে এটা আনস্টেবল। মনে আসছিল না যে ফারিয়াই তো আমার জিজ্ঞাসা করছিল, তখন আমি আমার ছেলের এক্সাম্পল দিয়ে বললাম না যে আমার মাথার মধ্যে তোমার হচ্ছে কি একটা বস্তা আর আমার ছেলের মাথায় একটা বস্তা দিয়ে দিলে কি হবে তার, মনে পড়ছে? তো ফ্লোরাইড ইজ কোয়াইট আনস্টেবল অ্যাজ ইটস চার্জ ডেন্সিটি ইজ হাই। তার মানে যে আনস্টেবল তার মানে সে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না, লাইক আদার আয়ন, অন্য আয়নের মতো সে কি করতে পারে না? ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না, অর্থাৎ আদার আয়নের মতো সে ফ্রি থাকতে পারে না। It has to be make a bond. It has to be make a bond. তাকে একটা বন্ড ফর্ম করে থাকা লাগবে, তাকে একটা বন্ড ফর্ম করে থাকা লাগবে। কিন্তু এই বন্ডটা মজার ব্যাপার সোডিয়ামের সাথে না, এই বন্ডটা সোডিয়ামের সাথে না। সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে, সোডিয়াম ইন্ডিপেন্ডেন্টই থাকবে এবং থাকতে পছন্দ করে। তো এখন ফ্লোরাইড যে আনস্টেবল এবং ফ্লোরাইড যে চাইবে কারোর সাথে অ্যাড হয়ে থাকতে, সে কিন্তু সোডিয়ামকে পাবে না, এই ক্ষেত্রে পাচ্ছে। সোডিয়াম চাইবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে, আয়ন হিসেবেই থাকতে চাইবে। তাইলে ফ্লোরাইড কার আশ্রয় পাবে? তখন ফ্লোরাইড তখন এই ওয়াটারের সাথে, মানে ওয়াটারের সাথে তোমার এক ধরনের বন্ড ফর্ম করে। ফ্লোরাইড তখন ওয়াটারের সাথে এক ধরনের বন্ড ফর্ম করে, ওয়াটারের সাথে এক ধরনের ইন্টারমলিকুলার ফোর্স প্রডিউস করে। ফ্লোরাইড ওয়াটার। তো যেহেতু বন্ড ফর্ম করতেছে, যেহেতু ফ্লোরাইড আর ওয়াটার মিলে, মানে ফ্লোরাইড ওয়াটারের সাথে বন্ড ফর্ম করতেছে এবং সেটা পারেও, ওটা না পারার কোনো কারণ নাই, কারণ ওয়াটারের কি আছে? পজিটিভ এন্ড আছে, পোলার পজিটিভ এন্ড আছে। তো সে ফ্লোরাইডকে শেল্টার দিতেই পারে, চাইলে দিতেই পারে। তো ফ্লোরাইড তখন ওয়াটারের সাথে বন্ড ফর্ম করে, আর যদি কোনো হিট প্রডিউস হয় সেটা বন্ড ফর্ম করলেই হবে। হিট যদি কখনো প্রডিউস হয় তাহলে সেটা বন্ড ফর্ম করার কারণে হয়, বন্ড ফর্ম করে বলেই ওইটা হয়। তো এইটাকে কোথাও লেখা আছে ওয়াটার কম্বাইনিং ফোর্স।
কোথাও কোথাও এটা লেখা থাকে কি জানো, ওয়াটার কম্বিনেশন ফোর্স। কোথাও কোথাও কি লেখা আছে, বাংলায় কি বলে জানো, সংযুক্তি বল। সংযুক্তি বল মানে যেটা জয়েন্ট ফোর্স, আরো ভালো করে বললে জয়েন্ট ফোর্স। তো এটাকে ওয়াটার কম্বিনেশন ফোর্স বা জয়েন্ট ফোর্স বলে। তবে রিসেন্ট এইটাকে টার্মিনোলজি, এটা টার্মটা চেঞ্জ করে আমরা একটা মানে একটা বেটার টার্ম ব্যবহার করতেছি, সেটা হলো এটাকে আমরা বলি হাইড্রেশন এনথালপি। এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রেশন এনথালপি। সো দ্যাট যে এক্সট্রা হিট প্রডিউস হইল, যে এক্সট্রা হিট ইউ হ্যাভ ফাউন্ড, সেটা কি হাইড্রেশন এনথালপি। তাইলে যে খাতা দেখবে তার আর মানে ধরো কোনো অবজেকশন থাকবে না এবং তার বুঝতে কষ্ট হবে না যে ইউ আর অন রাইট ট্র্যাক, যদি তুমি শুধু এই কথাটা বলো যে বিকজ অফ হাইড্রেশন এনার্জি, বিকজ অফ হাইড্রেশন এনথালপি। এটা মেইনলি এই টার্মটা এখন ব্যবহার করবা। তো এই কারণেই হিটটা মোর দ্যান কনস্ট্যান্ট। ওকে, তো দ্যাটস ইট, হিট অফ ইউটিলাইজেশনের এই তিনটে এক্সপ্লেনেশন। দেখো থার্মোকেমিক্যাল লজ, থার্মোকেমিক্যাল ল। তো থার্মোকেমিক্যাল ল যদি আমরা শেয়ার করি তাহলে এখানে দুইটা থার্মোকেমিক্যাল ল আছে। একটা হচ্ছে ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল, একটা হচ্ছে ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। তো থার্মোকেমিক্যাল ল হচ্ছে দুইটা, তার একটা হচ্ছে গিয়ে ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস লটা সিলেবাসে ওইভাবে এখন আর মেনশনেবল না, কিন্তু জানা থাকাটা ভালো যে আসলে কোনটা ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। তো ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল কোনটা একটু বলি। ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল বলতে কোন একটা রিঅ্যাকশন ফরওয়ার্ডে হলে যতটুকু হিট অ্যাবজর্ব বা এমিশন হবে, ওই রিঅ্যাকশনটাই যদি ব্যাকওয়ার্ড হয় তাহলে ততটুকুই হিট কি হবে, অ্যাবজর্ব বা এমিশন হবে। তাই তো হওয়ার কথা। একটা রিঅ্যাকশন ফরওয়ার্ডে হলে যে ডেল এইচ, ওই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হলে সেই ডেল এইচ। শুধু ফরওয়ার্ডে যদি এক্সোথার্মিক হয়, ব্যাকওয়ার্ডে এন্ডোথার্মিক হবে। এই তো, এটা হওয়া ন্যাচারাল না? কারণ 5 - 3 যদি 2 হয় তাহলে 3 - 5 = -2 হবে। ভ্যালু কি চেঞ্জ হবে? তো ডেল এইচ এর ভ্যালু কি চেঞ্জ হবে না, শুধু সাইন চেঞ্জ হবে। এটাই বলতে চাচ্ছিল, এটাই হলো ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। একটা রিঅ্যাকশন ফরওয়ার্ডে হলেও যে হিট হবে, এটা ব্যাকওয়ার্ডে হলেও সেই হিট পাওয়া যাবে। এটাই হচ্ছে ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। এটা নিয়ে আর বেশি বলবার নাই। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে হেস ল। 2 নম্বর হচ্ছে হেস ল, যেটাকে বলা হয় হেস ল অফ হিট সামেশন বা সামেশন অফ হিট। হেস লটা কি? হ্যাঁ, হেস লটা হচ্ছে এরকম যে এট কনস্ট্যান্ট টেম্পারেচার the heat of reaction remains same whether a reaction is completed in one step or several steps. এই হচ্ছে Hess law. At constant temperature, the heat of reaction remains same whether a reaction is completed in one step or several steps. খুব সহজ কথা যে একটা রিঅ্যাকশনের রিঅ্যাকশন আর প্রোডাক্ট যদি সেম থাকে, একটা রিঅ্যাকশনে রেট মানে রিঅ্যাকশন এন্ড প্রোডাক্ট যদি সেম থাকে, তাহলে ওই রিঅ্যাকশনটা যদি এক স্টেপে হয় তাহলে যে
সে প্রডিউস করবে বা অ্যাবজর্ব করবে বা ডেল এইচ যা হবে সেটা যদি সেভারাল স্টেপে হয় তাহলে একই হবে। যেমনটা তোমাদেরকে সেদিনও বলেছিলাম যে আমি 100 টাকা ইনভেস্ট করলাম, আমি দেখব যে একটা সার্টিন টাইম পর যে এখন কয় টাকা আছে। 110 টাকা হলে বুঝবো লাভ হয়েছে, 190 টাকা হইলে বুঝবো লস হয়েছে। তো লাভ লসের জন্য আমি কি দেখি যে আমার ইনিশিয়াল আর ফাইনাল। লাভ লসের জন্য দেখি আমার ইনিশিয়াল আর ফাইনাল। লাভ লসের জন্য দেখি না যে মাঝখানে আমি কি কয়টা গুডস সেল করছি, হাউ মেনি গুডস, সেটাকে আমার দেখার বিষয় নাই। লাভ লস হইতেছে আমার ইনিশিয়াল আর ফাইনাল। ঠিক এইখানেও তাই, যেহেতু ডেল এইচ হইতেছে যে ডিফারেন্স অফ হিট বা ডিফারেন্স অফ বন্ড এনার্জি বিটুইন রিঅ্যাকশন প্রোডাক্ট, তো এটা ওয়ান স্টেপে হলো না সেভারাল স্টেপ হলো, ইট ডাজন্ট ম্যাটার। দ্যাট মিনস the heat of reaction doesn't depend upon the way of reaction, the method of reaction, the path of reaction. It just depends upon the bond energy between reaction and product. This is Hess law. That means ধরো A reaction, B intermediate, C product. A reaction, B intermediate, C product. এখানে যেতে ইউ গট ডেল্টা H2, বি থেকে সি হবার সময় ইউ গট ডেল্টা H3। আর যদি এমন হয় যে এ ডিরেক্টলি সি তে কনভার্ট হয় তাহলে ধরো ডেল্টা H1, তাহলে হ্যাস ল কি ক্লেম করে যে ডেল H1 ইকুয়াল টু ডেল H2 প্লাস ডেল H3। এটাই হচ্ছে কি হ্যাস ল, এটাই হচ্ছে হ্যাস ল। ফর এক্সাম্পল, কার্বন প্লাস হাফ মোল অক্সিজেন, কার্বন মনোক্সাইড, ডেল এইচ ইকুয়াল টু মাইনাস 110.5 কিলোজুল পার মোল। আর যদি কার্বন মনোক্সাইড প্লাস অ্যানাদার হাফ মোল অক্সিজেন তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড, দ্যাট টাইম ডেল এইচ ইকুয়াল টু মাইনাস 283.0 কিলোজুল পার মোল। তাহলে কার্বন ডাইঅক্সাইডে যে কনভার্ট হলো সেটা কয়টা স্টেপে হলো? 2 স্টেপে। কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে, এবার সেটা হচ্ছে 2 স্টেপে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কত? টোটাল ডেল এইচ মাইনাস 393.5 কিলোজুল পার মোল। অন্যদিকে কার্বন আর অক্সিজেন মিলে যে কার্বন ডাইঅক্সাইড হয় সেই রিঅ্যাকশনটাও ডেল এইচ হলো মাইনাস 393.5 কিলোজুল পার মোল। দ্যাট মিন্স এটা এক স্টেপে হলে যে হিট দিচ্ছে ওটা 2 স্টেপে হওয়ার পরেও টোটাল কিন্তু সেই পরিমাণ হিট। যদিও প্র্যাকটিক্যালি তোমাদের কাছে এটা পসিবল মনে হবে না, কারণ সিস্টেম লস আছে না, এনট্রপি আছে না। তো এইটা বাস্তবে হয়তো হবে না, কিন্তু থিওরিটিক্যাল তো হবে। এটা হচ্ছে হ্যাস ল। আর এটা সামেশন অফ হিট কেন বলে? কারণ কয়েকটা হিটের সাম, এই কারণে। একটা বিষয় যদি এমন হয়, মনে করো এরো 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 আর এইদিকে এরো, আর এইদিকে এরো। ডেল H1, ডেল H2, ডেল H3, আচ্ছা ডেল H2 দেই এটাকে, ডেল H3 দেই এটাকে, ডেল H4 দেই এটাকে, ডেল H1 দেই এটাকে, ডেল H5 দেই এটাকে। ঠিক আছে? তাহলে
number 1, del h1 is equal to del h2 plus del h3 plus del h4. Number 2, del h1 is equal to del h, এটা arrow এদিকে, del h2 plus del h5. Number 3, del h1 is equal to del h2 plus del h তোমার হচ্ছে 3 plus del h মনে করো 4 plus del h5 সব দেওয়া হলো। কয়টা কারেক্ট আছে? কয়টা কারেক্ট আছে? হ্যালো, কয়টা কারেক্ট আছে? মনে হচ্ছে যে 1 2 3 ও হইতে পারে, আবার 2 3 ও হইতে পারে, আবার 1 2 ও হইতে পারে। শেষ করো ক্লাস শেষ, এটা দিয়েই শেষ। বলো। স্যার 1 2 বলি, 1 2 মনে হচ্ছে। হ্যাঁ, 1 and 2, 1 and 2, অর্থাৎ এটা del h1, এটা আইদার এইভাবে ঘুরে আসছে নয় এইভাবে ঘুরে আসছে, কথা বুঝতে পারছো? সো দ্যাট এটা এই রুট হয়ে আসতে পারে অথবা এই রুট হয়ে আসতে পারে। তো ওই হিসেবে প্রথম দুইটা কারেক্ট ছিল, লাস্টেরটা না, সব যোগ করে না। ওকে, তো এই ধরনের কেসগুলো দেখবা যে আছে।